সাবধান, বিপদের আশঙ্কা। ভারতের বুকে কি এবার বড়সড় নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদীরা? পেহেলগাঁও হামলার রেশ এখনো পর্যন্ত কাটেনি, অপারেশন সিঁদুরের রেশ কাটেনি, কিন্তু তারপরেও আবারও কি এই ভারতবর্ষে নাশকতার ছক তৈরি করছে ওপারের জঙ্গিরা? কেন দেশ জুড়ে লাগাতার গ্রেপ্তার একের পর এক জঙ্গি? দেশের অভ্যন্তরেই এই সন্ত্রাসের জাল কি তারা বহুদূর বিস্তৃত করে ফেলেছে? কি এদের পরিকল্পনা? নেপথ্যে রয়েছে কোন ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি এপিসোডে। একের পর এক প্রতিবেশী দেশগুলোতে যখন অগ্নিগর্ভ অবস্থা, সরকারের পতন ঘটছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এবং তারপর নেপাল, কিন্তু তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারত। তবে প্রতিবেশীদের ঘরের আগুন লাগলে সেই আঁচ যে নিজেদের ঘরেও আস্তে আস্তে পড়ে, সে কথা ভেবে ইতিমধ্যেই সতর্ক হয়েছে ভারত। সীমান্তে কড়া প্রহরা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আবার ভারতের অভ্যন্তরে প্রমাণ মিলছে সন্ত্রাসী কার্যকলাপের, আর যা ঘিরে দেখা দিয়েছে সিঁদুরে মেঘ। একই সঙ্গে শুক্রবার দেশের দুটি উচ্চ আদালতে বোমাতঙ্ককে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। শুক্রবার দিল্লির হাইকোর্টে একাধিক কর্মকর্তার কাছে একটি সন্দেহজনক ইমেল পৌঁছয়। এই মেলটি ফরওয়ার্ড করেছেন বিজয় শর্মা নামের একজন ব্যক্তি, আর মেলটি আসল পাঠিয়েছে যিনি, সেখানে দেখা যাচ্ছে জনৈক কানিমোজি থেদি ভায়ার বলে একজনের নাম। ইমেলের শুরুতেই উল্লেখ করা হয়েছে ডক্টর শাহ ফয়সাল নামে এক তরুণ শিয়া মুসলিম নাকি পাকিস্তানের ISI এর সঙ্গে যোগ দিয়ে 1998 সালের কোয়েম্বাটুরে বিস্ফোরণের মতন ঘটনা আবারও ঘটাতে চাইছেন, আর সেটা এবার পাটনায় ঘটানো হবে। ওই মেলে আরও বলা হয়েছে ভারতের বিরোধী দলগুলো যখন ক্ষমতায় থাকে না, তখন তারা বিজেপি আর RSS এর বিরুদ্ধে লড়াইতে আগ্রহ হারায়। তাই আবার সেকুলার নেতা বানানোর জন্য নতুন একটা খেলা হচ্ছে। ফলে মিথ্যে সেকুলার রাজনীতিকে টিকিয়ে রাখতে নতুন মুখ তৈরি করা দরকার। এখানেই শেষ নয়, ওই মেলে আরও দাবি করা হয় সত্যভামা সেনগুত্তায়ন নামক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে বিস্ফোরক ডিভাইস এবং তার অবস্থান জানা যাবে। শুধু তাই নয়, ইমেলে রাজনৈতিক উদ্দেশ্যের কথাও উঠে এসেছে। ওই ইমেলে বলা হয়েছে দেশে RSS এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা প্রত্যেকেই পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত। এদের মধ্যে উল্লেখ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং DMK নেতা উদয়নিধি স্টালিনের নাম। পরিবারতান্ত্রিক এই নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। আবার হুমকি মেলটিতে উদয়নিধি স্টালিনকে সরিয়ে নতুন নেতৃত্বে ডক্টর এজিলিয়ান নাগানাথনকে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গোয়েন্দা সংস্থাগুলো কিছুই বুঝতে পারবে না, কারণ এটি নাকি একেবারে ভেতরের খেলা। আর সবচেয়ে আতঙ্কের যা ছিল তা হলো ওই মেলে উল্লেখ করা হয়েছে 2017 সাল থেকেই নাকি এই পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার দুপুরে নমাজের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি চেম্বার উড়িয়ে দেওয়া হবে, এমনটাও লেখা ছিল ওই ইমেলটিতে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ইমেলে উল্লেখ করা হয়েছে আবার 1998 সালে কোয়েম্বাটুর বিস্ফোরণে ঠিক যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই নাকি হবে। সেদিনটা ছিল 1998 সালের ওই 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আর সেদিন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর জুড়ে ঘটে একের পর এক বিস্ফোরণ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 12টি বোমা ফাটানো হয়েছিল শহরের বিভিন্ন এলাকায়। কোয়েম্বাটুর শহরের প্রধান প্রধান এলাকা, বাজার, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এবং জনবহুল রাস্তার ওপর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। হামলাকারীদের লক্ষ্য ছিল মূলত হিন্দু অধ্যুষিত বাণিজ্যিক কেন্দ্রগুলি।
বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছিল পেট্রোল ভর্তি গাড়ি, সাইকেল, বোমা এবং ইম্প্রোভাইজ ডিভাইস বা ওই আইইডি। আর সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওই হামলার সময়ে কোয়েম্বাটুরের রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে, কারণ সেদিনই আবার ওই কোয়েম্বাটুরে জনসভা করতে আসার কথা ছিল তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। পরে তদন্তে জানা যায় ওই হামলার মূল লক্ষ্যই ছিলেন আদবানি, কিন্তু তার হেলিকপ্টার নামতে দেরি হওয়ার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেদিন লালকৃষ্ণ আদবানি। তবে হামলায় মারা যান 58 জন, আহত হয়েছিলেন 200-রও বেশি মানুষ। তদন্তে জানা যায় এই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল আল উম্মাহ নামে এক ইসলামপন্থী চরমপন্থী সংগঠন। তাদের দাবি ছিল 1997 সালে কোয়েম্বাটুরেই হিন্দু মুসলিম দাঙ্গায় বহু মুসলিম যুবক মারা গিয়েছিল, আর সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছিল। সংগঠনের প্রধান এস.এ. বাসা সহ বহু জঙ্গিকে পরে গ্রেপ্তার করে ওই তামিলনাড়ু পুলিশ। আল উম্মাহর সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দক্ষিণ ভারতের কয়েকটি জিহাদি চক্রের যোগাযোগের বিষয়টিও সামনে আসে। কোয়েম্বাটুর বিস্ফোরণ ছিল দক্ষিণ ভারতের প্রথম সবচেয়ে বড় জঙ্গি হামলা। কোয়েম্বাটুর বিস্ফোরণ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়াও চলেছে। 2007 সালে একটি বিশেষ আদালত আল উম্মাহ প্রধান এস.এ. বাসা সহ 15 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর আরও 12 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যদিও পরে উচ্চ আদালত সেই রায় কিছুটা পরিবর্তন করে। বহু অভিযুক্ত এখনও কারাগারে শাস্তি ভোগ করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চলতি বছর মানে এই 2025-এর জুলাইতে প্রায় 27 বছর পর ধরা পড়েছে ওই কোয়েম্বাটুরের ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মূল চক্রী টেলর রাজা ওরফে সাদিক। 3 দশকেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়েছিল সেই। অবশেষে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আর এখানেই বাড়ছে আতঙ্ক। কোয়েম্বাটুর বিস্ফোরণ দেখিয়ে দিয়েছিল সেই সময় থেকে ভারতের অভ্যন্তরে কিভাবে স্লিপার সেল তৈরি করা হয়েছে, দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনাকে কিভাবে জঙ্গিরা কাজে লাগাচ্ছে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে কিভাবে শহরে একযোগে একাধিক বিস্ফোরণ ঘটানো যায় তারও একটা বড় উদাহরণ ছিল এই কোয়েম্বাটুরের ঘটনা। আর সেই হামলার কথায় উল্লেখ করা হয়েছে দিল্লির হাইকোর্টকে পাঠানো নতুন এই হুমকি মেলটিতে। যদিও বহু তল্লাশি করেও সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, তবে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে আইনজীবীদের মধ্যে। এই আবহেই আবার একই দিনে ঠিক একইভাবে মুম্বাই হাইকোর্টের কাছেও এসে পৌঁছেছে বিস্ফোরণের একটি হুমকি মেল। ফের আতঙ্ক ছড়িয়েছে কোর্ট চত্বরে। এখন প্রশ্ন হলো, এই মেলগুলো কি শুধুই হুমকি, নাকি নেপথ্যে কোনো বড় চাল রয়েছে? এই ঘটনা গোটা দেশের নিরাপত্তার জন্য কি একটা বড় থ্রেট, নাকি নিছকই ওই একটি হুমকি মেল? কারণ আদালতের মতন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সরাসরি বিস্ফোরণের সতর্কবার্তা কি শুধুই ভয় দেখানোর উদ্দেশ্যে, নাকি দেশকে অস্থির করে তোলার একটা অপপ্রচেষ্টাও চলছে? ওই মেলে স্পষ্টভাবে রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্মীয় বিভাজন এবং আইএসআই-এর যোগসূত্রের কথা বলা হয়েছে। এর মধ্যে কতটা সত্য আর কতটা কল্পিত আতঙ্ক তৈরির প্রচেষ্টা রয়েছে তা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে একথা বলাই যায় যে এমন মেল দেশের অভ্যন্তরে ওই জঙ্গি মানসিকতাকে একটু উস্কে দিচ্ছে না তো, এবং সাধারণ মানুষের মনে ভয় ও অবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে না তো। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম টেনে বিভাজনের সৃষ্টি করার একটা ষড়যন্ত্রও বটে। আপনাদের মনে আছে গত সপ্তাহে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনেও একটি হুমকি বার্তা এসেছিল।
সেখানে জানানো হয়েছিল 34 জন মানব বোমা 400 কেজি RDX নিয়ে রয়েছে। এই কাজে 34টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সব বোমা ফেটে ছারকার হয়ে যাবে গোটা শহর। অন্তত 1 কোটি মানুষের মৃত্যু হবে। ওই আবহে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে 14 জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে। এরপর গত বৃহস্পতিবারই আবার 5 জন সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই জঙ্গিদের। অর্থাৎ দেশ জুড়ে কোথাও একটা জঙ্গিদের সন্ত্রাসের জাল তৈরি করা হচ্ছে বা জাল বিছিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি থেকে 2 জন, মধ্যপ্রদেশ থেকে 1 জন, হায়দ্রাবাদ থেকে 1 জন এবং রাঁচি থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাঁচি থেকে যাকে গ্রেপ্তার করা হয় তার নাম আজাহার দানিশ। এই আজাহার দানিশ দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিল। IS এর সঙ্গে যুক্ত বলেই খবর। এরা ভারতে ওই জঙ্গি সংগঠনের এজেন্ট হিসেবে কাজ করত। পাকিস্তানের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত এই দানিশের ঘর থেকে পুলিশ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে আগ্নেয়াস্ত্র তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, উদ্ধার হয়েছে কিছু স্পেশাল সেল, কিছু পিস্তল, গুলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফার পাউডার। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বোমা তৈরি করার বা বিস্ফোরক তৈরি করার একটা পরিকল্পনা নিয়েই যে তারা চলছিল তা পরিষ্কার। ল্যাপটপ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে ওই দানিশের ঘর থেকে। এই দানিশ কে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। এরা সবাই ভারতের খেয়ে পড়ে বড় হয়ে আবার সেখানেই অর্থাৎ ভারতেই সন্ত্রাসের কার্যকলাপ চালায়। কিন্তু এর নেপথ্যে কার হাত? পাকিস্তান নাকি অন্য কেউ? ISIS-এর লক্ষ্য আসলে ঠিক কি? ভারতই কি তাদের টার্গেট? যদি হয় তবে কেন? এই দানিশরা কিভাবে কাজ করত জানেন? মূলত সামাজিক মাধ্যম ছিল এদের সবচেয়ে বড় অস্ত্র। এই সামাজিক মাধ্যম দিয়েই তারা তাদের জেহাদি যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলোকে ছড়িয়ে দিত। বিভিন্ন নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করত, গ্রুপ তৈরি করত, আর সেই গ্রুপের মাধ্যম দিয়েই তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করত। উস্কানিমূলক ধর্মীয় প্রচার ছড়িয়ে দিত ওই সমস্ত সোশ্যাল মাধ্যমে। সাম্প্রদায়িক হিংসামূলক প্রচার চলতো ওই সমস্ত জায়গায়। এক প্রকার তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে তাদেরকে এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করতে তারা পারদর্শী ছিলেন এবং এটাই ছিল তাদের কাজ। এবং এই কাজের জন্য তারা নিয়মিত পাকিস্তান হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখতেন। অর্থাৎ কাজ কতদূর এগিয়েছে, কতজন তরুণকে তারা তাদের দিকে টানতে পেরেছে, তাদেরকে কি কি কাজে ন্যস্ত করা হয়েছে, এই সমস্ত তথ্য তারা প্রায় রুটিনভাবে ওই পাকিস্তান হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দিত। এবং পাকিস্তান হ্যান্ডেলাররা যেমন যেমন নির্দেশ তাদেরকে দিত, ঠিক সেই নির্দেশ মেনে তারাই ভারতে কাজ করতেন। তার জন্য বিপুল অঙ্কের টাকা তারা পেতেন। এর আগে একাধিকবার ভারত বিরোধী কাজে ব্যবহার করা হয়েছে এই সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে যেমন বাংলাদেশ ছিল, পাকিস্তান আছে, তেমন আবার ওই নেপালও রয়েছে। এবার একই সঙ্গে ভারতের অর্থনীতিকে দুর্বল করতে জাল নোটকে হাতিয়ার করতে চাইছে ওই পাক মদতপুষ্ট জঙ্গিরা। জঙ্গি নেটওয়ার্কের জাল যে ভারতের একেবারে অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে বা পড়েছে তার প্রমাণ মিলেছে একাধিকবার। মনে আছে জ্যোতি মালহোত্রার নাম, কিংবা জসবীর সিং? এরা মূলত ওই গুপ্তচরের কাজ করে গেছে। তাছাড়া এর আগে গত আগস্টেই আমাদের কাছে খবর এসেছিল যে কাঠমান্ডু থেকে বিহারে ঢুকছে
পাক জঙ্গিরা। 3 পাক জঙ্গি হাসনই আলী, আদিল হোসেন এবং মোহাম্মদ উসমান গত মে মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল 2 জন। বারাণসী থেকে তুফাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, আর দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ হারুন নামে আরেকজনকে। ঠিক তার আগেই আবার গ্রেপ্তার হয় হরিয়ানার নুহু থেকে আরমান এবং পাঞ্জাবের গুরুদাসপুর থেকে সুখপ্রীত সিং, করণবীর সিং। মুরাদাবাদ থেকে গ্রেপ্তার হয় শেহজাদ, পাঞ্জাব থেকে ইয়াসমিন মোহাম্মদ, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয় নোমান ইলাহি, দেবেন্দ্র সিং ধিলান, জলন্ধর থেকে মোহাম্মদ মুর্তাজা আলী। এই লিস্ট শেষ হওয়ার নয়, অর্থাৎ ওই জঙ্গি অনুপ্রবেশ কিন্তু অব্যাহত রয়েছে। কোনো না কোনোভাবে নিরাপত্তার কড়া বেষ্টনীকে উপেক্ষা করে বা তার ফাঁক গলে এই জঙ্গিরা ভারতে ঢুকছে। আর এই ভারতে ঢোকার পেছনে ভারতের একটা অংশের মানুষের সহযোগিতাও থাকছে। কেউ দেশের জন্য প্রাণ দেয়, আবার কেউ দেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য তোড়জোড় করে। আর এই আইএসআই বা সংক্ষেপে আইসিসের পূর্ণ রূপ ইসলামিক স্টেট অফ ইরাক সিরিয়া। এর উদ্ভব কিভাবে হয়েছিল জানেন? 2014 সালের মাঝামাঝি সময়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পর আন্তর্জাতিকভাবে উদ্ভব হয় ইরাকের সুন্নি সশস্ত্র সংগঠন আইএসআইএস বা আইএসআইএল। আল কায়দা থেকে বেরিয়ে এসে এই সংগঠন তৈরি হয়, আর এদের লক্ষ্য বিশ্বজুড়ে শরিয়ত আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি খেলাফত ঘোষণা করা। এই শরিয়ত আইন জানিয়ে এর আগে একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে আফগানিস্তানে ভূমিকম্পের পর শরিয়ত আইনের কারণে সেখানে আহত বা মৃত মহিলাদের কি দুর্বিষহ অবস্থা হয়েছে। এই আইসিস অর্থ এবং জেহাদি হয়ে জান্নাত পাওয়ার লোভ দেখিয়ে বিশ্বের প্রায় 80টি দেশ থেকে লোকজন জোগাড় করে। তাদের কার্যকলাপের মধ্যে কি নেই? কাউকে ধরে নিয়ে গিয়ে আটক করে মুক্তিপণ আদায় করা থেকে মুন্ডুচ্ছেদ করা থেকে শুরু করে এমন নানান ধরনের কাজ তারা করে যান। এবার প্রশ্ন হচ্ছে, এই আইসিস জঙ্গি এবার এই ভারতবর্ষেও তাদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে। আর এই নেটওয়ার্ক বাড়ানোর পেছনে তাদেরকে সবচেয়ে সহযোগিতা যে দেশটি করছে তার নাম হলো পাকিস্তান। এই মুহূর্তে ভারতবর্ষের সবকটি প্রতিবেশী দেশে রীতিমতো এক অস্থির পরিস্থিতি। পাকিস্তান ভারতবর্ষের অন্যতম শত্রুর তালিকায় ছিলই। সেই পাকিস্তান এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশকে, যেই বাংলাদেশে এই মুহূর্তে এক অস্থির বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। সেই বাংলাদেশেও এখন এই আইসিসের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার পরিস্থিতিটাকে অনুধাবন করবার চেষ্টা করুন। আন্তর্জাতিক স্তরে এই বাংলাদেশ এবং পাকিস্তান ক্রমাগত কোণঠাসা হচ্ছে, আর ভারত ততই মাথা উঁচু করে ওপরের দিকে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, এই মুহূর্তে এই দুটি দেশই ভারতের শত্রুর তালিকায় গিয়ে পৌঁছেছে। এবং এই দুটো দেশের মাটিকেই সন্ত্রাসবাদীরা ব্যবহার করছেন ভারতের ওপর আক্রমণ চালাবার জন্য, ভারতে তাদের নেটওয়ার্ক বিস্তার করবার জন্য। সেই সঙ্গে এবার যুক্ত হয়েছে নেপাল। জঙ্গিরা এই অরাজকতার মধ্যে নিজেদের সুযোগ খুঁজে নেওয়ার চেষ্টায় রয়েছে। অর্থাৎ নেপালের মাটি ব্যবহার করে, নেপালের সীমান্ত ব্যবহার করেও এই জঙ্গিরা ভারতের ভেতরে প্রবেশ করবে না তো। পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। যেই জবাবে শুধু পাকিস্তানের ভিত নড়েছে তা নয়, এমনকি আমেরিকা পর্যন্ত কেঁপে গিয়েছে, যার রাগ এখনো পর্যন্ত যায়নি। শুল্ক চাপিয়েও ক্ষান্ত হননি ডোনাল্ড ট্রাম্প। তার কারণ তিনি খুব ভালো করে জানেন যে ভারতের অপারেশন সিঁদুরের ফলে পাকিস্তানে থাকা আমেরিকার এয়ারবেসগুলো ধ্বংস হয়েছে।
আর ঠিক সে কারণেই কোনো না কোনোভাবে পাকিস্তান যেমন চাইছে, সন্ত্রাসবাদীরাও চাইছে ভারতের মাটিকে আরও রক্তাক্ত করতে, ভারতকে আরও ক্ষত বিক্ষত করতে। কিন্তু ভারত প্রতি মুহূর্তে সতর্ক রয়েছে এবং ভারত জানিয়ে দিয়েছে যে এর পরবর্তীতে যদি কোনো জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাটি কিন্তু হবে যুদ্ধের সমান। ফলে ওই যুদ্ধ ঘোষণা আর হবে না। কোনো রকম কোনো আঘাত, কোনো রকম কোনো নাশকতার ঘটনা ঘটলে তার বদলা তৎক্ষণাৎ যে ভারত নেবে সেটা আগাম জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ভারত সতর্ক রয়েছে বলেই এত জঙ্গির যে কার্যকলাপ তা ধরা পড়ছে। এরপরেও এই দেশগুলো যদি না শোধরায় তাহলে আগামীতে তাদের ভাগ্যেও শনি নাচছে। আজ এ পর্যন্তই, নমস্কার।